দর্শক, বিএনপি তার সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী তালিকা কিভাবে সিলেক্ট করবে সেটা নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা। আমি একটু প্রস্তাব দিতে পারি, সেটা বিএনপি বিবেচনা করে দেখতে পারে। সেই প্রস্তাবটার আগে আমরা যদি একটু দেখি যে এই নারী সংসদ সদস্যদের মনোনয়নের ব্যাপারে এখানে আছেন যেমন রাজপথের নির্যাতিত নারী নেত্রীরা, তেমনি আছেন শিক্ষাবিদ এবং সর্বোপরি যেটা আমরা বরাবরই দেখে আসছি বাংলাদেশের রাজনীতিতে, তারকারা। সেই তারকাদের মধ্যে চলচ্চিত্র অভিনেত্রী এবং শিল্পী, নাট্যাভিনেতা অনেকেই থাকেন। এখন যারা মাঠে কাজ করে তাদের একটা অভিযোগ হচ্ছে যে আমরা মাঠে রাজনীতি করি, আর যারা তারকা তারা তারকা হয়ে তারা তাদের তারকার জগৎ নিয়েই থাকবেন, তারা রাজনীতিতে আসবেন না। যদিও বাংলাদেশে এমন প্রমাণ আছে, কিন্তু অনেক তারকাই, বিশেষ করে সঙ্গীত শিল্পীরা, তাদের গানের কারণে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দলের পক্ষে গান গাওয়ার কারণে তারা কিন্তু নির্যাতিত হয়েছেন। এরকম বেশ কয়েকজন আছেন, যেমন অতি সম্প্রতি যাকে নিয়ে এই কথাটা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এই কথাটা বেশ ফলো করে প্রচার করা হচ্ছে, তিনি হচ্ছেন কনক চাপা, ন্যান্সি সহ আরও অনেকেই। এখন তার এই প্রতি যে কটাক্ষ করা হয়েছে এবং বলা হয়েছে, অনেকেই বিশেষ করে একজন খুব সম্ভবত বগুড়ার বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক তার ব্যাপারে মন্তব্য করেছেন। অবশ্য তার জবাবে জনাব রুহুল কবির রিজভী বলেছেন যে ত্যাগী হওয়ার জন্য শুধুই যে মাঠে কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই। এবং তিনি উদাহরণ হিসাবে বলেছেন যে প্রফেসর এমাজউদ্দিন সাহেব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এমাজউদ্দিন স্যার তো রাজপথে নেমে মিছিল করেননি বা মিটিং করেননি, কিন্তু তাই বলে কি তিনি ত্যাগী নন বিএনপির জন্য? আমি যদি ব্যাপারটা একেবারে আমার নিজের কাছেই নিয়ে আসি, এই যে আমরা মিডিয়ায় কথা বলি, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার পতনের আগে প্রতিদিন গড়ে 15 থেকে 16 ঘন্টা বিএনপির পক্ষে, আন্দোলনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে আমরা কথা বলেছি, ভিডিও করেছি। শুধু আমি যে করেছি তা নয়, সোশ্যাল মিডিয়ায় আরও অনেক ইনফ্লুয়েন্সাররা আছেন, যেমন ডক্টর জায়েদ সাহেব, তিনি তো এখন উপদেষ্টাই হয়েছেন। তাহলে এরা কি ত্যাগী নয়? এই যে 15 ঘন্টার মতো সময়, এই যে এখন মনে করেন, এখন হয়তো কম্পারেটিভলি, আমি আমার কথা বলি, আমরা আলোচনাটা একটু কম্পারেটিভলি কম করি, মাঝে মধ্যেই ভিডিও করি বা প্রতিদিন একটা করি বা 2 দিনে একটা করি, এরকম করি। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দিন রাত আন্দোলনকে 24 ঘন্টা বলা যায় আমরা মনিটর করতাম, আপডেট দিতাম, কথা বলতাম, ভিডিও দিতাম। এমনকি আমি আন্দোলনের সময় নিজেও এখান থেকেও আমি আমার যে ইউনিভার্সিটি, সেখানে আমি 2-একজনকে টাকা পয়সাও দিয়ে, তারা বলছে আহত হয়েছে, চিকিৎসা করাবে। তাহলে এই মানুষগুলা কি ত্যাগী নয়? যারা মিডিয়ায় কথা বলছে, যারা গান গেয়ে, এই যে ন্যান্সির কথা ধরেন, গান গেয়ে মনে করেন আপনি জনগণকে উদ্বুদ্ধ করছে, বা মুক্তিযুদ্ধের কথা ধরেন, মুক্তিযুদ্ধে যারা সরাসরি অস্ত্র ধরেছে তারা তো মুক্তিযোদ্ধাই, কিন্তু সেই যে শিল্পী আব্দুল জব্বারের গান, আপনার আপনার আরও অনেকের গান আমার এখন মনে আসতেছে না, তারপর অমল বুশের গান, এই গানগুলা কি, যে রণতুর্যবাদী গান, যে নজরুল সঙ্গীতগুলা গাওয়া হয়েছিল, তারা কি মুক্তিযোদ্ধা নয়? তাদের কি সেই পরিশ্রম বৃথা যাবে? রুহুল কবির রিজভী, আমি মনে করি তিনি সঠিক কথাই বলেছেন। কাজেই এখন আসেন তাহলে এই যে ক্ষোভ, মান, অভিমান, এটার থেকে বাঁচার পথটা কি? আমি একটা প্রস্তাব দিচ্ছি দর্শক, বিএনপি সেটা গ্রহণ করতে পারে, নাও করতে পারে। ধরুন আমরা দেখলাম যে এখন পর্যন্ত, আমি একটু বলে নিই দর্শক, 50টি আসন, তার মধ্যে 36টি পাবে আসন সংখ্যার অনুপাতে বিএনপি, 13টি পাবে জামায়াত ইসলামী এবং 1টি পাবে এনসিপি। এই 36টি আসনের জন্য বিএনপির মনোনয়ন তুলেছেন প্রায় 900 জন নারী নেত্রী। আছেন অনেক তারকারাও, অনেক শিক্ষাবিদ, অনেক চিকিৎসকও। এই 900 জনের মনোনয়ন বিক্রিতে প্রায় ইনকাম হয়েছে দলের প্রায় 4.5 কোটি টাকা। এখন এত লোকজনের মধ্যে তাহলে সিলেক্ট করবেন কিভাবে? যেহেতু তারা 36 জনই তো নির্বাচিত হবেন, আপনারা খেয়াল করুন কথাটা, এবং তারা ভোট পাবেন যেহেতু সংসদ সদস্যদের মাধ্যমে, তাহলে আমাদের সংসদ সদস্যরা যারাই নির্বাচনে প্রার্থী হয়েছে, তাদের মধ্য থেকে যে 36 জনকে তারা চান, তারা ক্রম অনুসারে এই 36 জনের নাম লিখবেন। এতে
যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন তিনি মহিলা এমপি হবেন। খেয়াল করুন, মনে করুন বিএনপির সদস্য আছে এখন 212 জন, আর 2 জনের উপনির্বাচনে এসেছে 214 জন। 214 জনের কাছে আপনি ব্যালট পেপার দিলেন, বললেন যে আপনারা সবাই 36 জনের নাম লিখবেন। এতে যে ব্যক্তির নাম সর্বোচ্চ বার আসবে এবং এই ক্রম অনুসারে 36 নম্বর পর্যন্ত আমরা তাকে সংসদে নিতে পারি। আমি জানি না দল সেটা গ্রহণ করবে কিনা আমার এই প্রস্তাব। আমি এই ধরনের একটা প্রস্তাব দর্শক জাতীয় সংসদের নির্বাচনেও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমি নিজেও প্রার্থী ছিলাম। আমি বলছিলাম যে এইরকম একটা ব্যবস্থা আমরা যদি করি তাহলে সত্যিকার গণতান্ত্রিক পথেই আমরা ফেরত যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধরুন আপনার কনস্টিটিউয়েন্সিতে 10 জন এমপি প্রার্থী হলেন। আপনার কনস্টিটিউয়েন্সির যে 2 থানার কার্যকরী কমিটি আছে, তার ইউনিয়ন কমিটি আছে, সেই থানা কমিটি এবং ইউনিয়ন কমিটির কাউন্সিলররা ভোট দিয়ে একটা ক্রম অনুসারে কে কত ভোট পেয়েছেন সেখানে কি করলেন, আপনি 3 জনের একটা লিস্ট পাঠালেন কেন্দ্রের কাছে। কেন্দ্র সেখান থেকে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাকে মনোনয়ন দিবেন। তবে যেহেতু এগুলা আমাদের তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের কিছু ডিমেরিটসও আছে, এটা অস্বীকার করা যাবে না। যদি কেন্দ্র মনে করে যে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার, তাহলে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাকে না দিয়ে হয়তোবা দ্বিতীয় বা তৃতীয় জনকেও দিতে পারবেন। তবে সেই সংখ্যাটা কোনোভাবেই 10%-এর বেশি হবে না। ধরুন 300 আসনের মনোনয়ন হলে 10% হলে সর্বোচ্চ 30 জন কেন্দ্র এখানে পরিবর্তন করে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাকে না দিয়ে দ্বিতীয় বা তৃতীয় জনকে দিতে পারবে। বাট এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি আইন থাকতে হবে যে কারণে আপনি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে দিচ্ছেন তার পক্ষে একটি নোট আপনি দিবেন যে তাকে আমরা মনে করি, যদিও তিনি কাউন্সিলে কম ভোট পেয়েছেন বা সেকেন্ড বা থার্ড হয়েছেন, আমরা মনে করি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি একজন আইন বিশেষজ্ঞ, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন চিকিৎসক, তিনি একজন শিল্পী, তিনি একজন ডাক্তার, তিনি একজন ইঞ্জিনিয়ার। তাকে দ্বারা দেশ জাতি উপকৃত হবে বিদায় ওই আসনে যিনি সর্বোচ্চ পেয়েছেন তাকে না দিয়ে দ্বিতীয় বা তৃতীয় জনকে দেওয়া হচ্ছে। আমি বুঝাতে পেরেছি আমার মনে হয়। তবে সেটা অবশ্যই 10%-এর বেশি, অর্থাৎ 30টি আসনের বেশি নয়। বাকি 270টি হতে হবে আপনার ওই কাউন্সিলে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তার লোকাল কনস্টিটিউয়েন্সিতে তার কার্যকরী কমিটির দ্বারা, অর্থাৎ জনগণ যাকে চায়। সহজ কথায় গণতন্ত্রকে জনগণের দুর্গড়ায় পৌঁছে দেওয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে সকলের কাছে সকলের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি এই কথাটা বলছি। আমি প্রস্তাবটা নির্বাচনের আগেও দিয়েছিলাম দর্শক, বিশেষ করে 300 আসনে জানি না, আমি বিশেষ করে এই মহিলা আসনের সংসদ সদস্যদের ব্যাপারেও নির্বাচনের ব্যাপারে এবং ভবিষ্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের সকল রাজনৈতিক দলই আমি মনে করি এই পন্থা অবলম্বন করতে পারে। আজ এই পর্যন্ত।